আসসালামু আলাইকুম। আমি রাফি, পড়াশোনা করছি ফার্মেসি, ঢাকা ইউনিভার্সিটি। আজকে আমি এসএসসি কেমিস্ট্রির পদার্থের অবস্থা অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনা করার টপিকসমূহ হলো বরফে তাপ প্রদানের লেখচিত্র, সোডিয়াম ক্লোরাইডের শীতলীকরণের লেখচিত্র, পাতন, ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতিত পদার্থ, আয়োডিনের লেখচিত্র এবং এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব। শুরুতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বরফে তাপ প্রদানের লেখচিত্র। আমরা জেনে থাকব বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি জানছি? বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ধরে নিয়েছি আমাদের নেওয়া বরফটির তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস। গ্রাফে যদি আমরা দেখি তাহলে আমরা এক্স এক্সিসে বা এক্স অক্ষে নিয়েছি এক্স অক্ষে নিয়েছি সময় অথবা টাইম। তাহলে আমরা গ্রাফে কি নিয়েছি? এক্স অক্ষে সময় অথবা টাইম, এবং ওয়াই অক্ষে আমরা নিয়েছি তাপমাত্রা বা টেম্পারেচার। শুরুতে আমাদের নেওয়া বরফটির তাপমাত্রা ছিল -10 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানছি যে বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শুরুতে এ থেকে বি পর্যন্ত আমরা যখন একটি বরফকে তাপ দিব, বরফটি তাপ শোষণ করে নেবে। তাহলে বরফটি কি হবে? -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বরফটি তাপ শোষণ করে নিচ্ছে। তাহলে আমাদের গ্রাফে এ থেকে বি পর্যন্ত টাইমটাতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিসি রেখায় এটি একটি সরলরেখা তৈরি করছে। এই বিসি রেখাটাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে শুরুতে এবি রেখাটাতে আমরা পানির বরফ অবস্থা বা বরফ দশা দেখতে পাচ্ছি, বরফ অবস্থা, যা একটি কঠিন অবস্থা। পরবর্তীতে বিসি রেখাতে আমরা দেখতে পাচ্ছি বরফটি তাপ শোষণ করছে এবং তার অবস্থার পরিবর্তন করছে, কিন্তু কোনো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হয়। তাহলে বিসি রেখায় গলনাঙ্কে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। এখানে কোনো তাপমাত্রার পরিবর্তন ঘটছে না। তাহলে বিসি রেখায় একই সাথে কি কঠিন এবং তরল উভয় পদার্থের অবস্থায় দেখা যাচ্ছে। এখানে অবস্থার পরিবর্তন হয় বলে তাপমাত্রা স্থির থাকে। গলনাঙ্ক তাপমাত্রায় আমরা যে রেখাটি পাচ্ছি তাকে আমরা বলছি গলনাঙ্ক রেখা। তাহলে বিসি রেখাটি হলো গলনাঙ্ক রেখা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিডি রেখায় 0 ডিগ্রি থেকে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। সিডি রেখাতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ শোষণ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়। এক্ষেত্রে পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তারপর ডিই রেখায় দেখছি তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। এই রেখাটি স্ফুটনাঙ্ক রেখা। এই রেখায় পানি তাপ শোষণ করে বাষ্পে পরিণত হওয়া শুরু করছে। এখানে ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে। এই রেখাটিতে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি ডি রেখা স্ফুটনাঙ্ক রেখা। এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বাষ্পীকরণের আপেক্ষিক সুপ্ত তাপ গ্রহণ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হয়। এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, কারণ যে তাপটা শোষণ করছে সেটি তাপমাত্রা পরিবর্তনে কোনো কাজে লাগছে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তনে কাজে লাগছে। স্ফুটনাঙ্ক তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে স্ফুটনাঙ্ক রেখা বলে। তাহলে বিসিতে আমাদের কি ছিল? বিসিতে শুধুমাত্র তরল
পানির তরল অবস্থা দেখতে পাচ্ছিলাম, এবং ডিতে তাহলে কি হবে, ডিতে একই সাথে তরল এবং বাষ্পীয় অবস্থা দেখা যাবে, বাষ্পীয় অবস্থা দেখা যাবে। এবং সবশেষে আমরা যদি আমাদের বাষ্পীয় যেই পানি আছে সেটিকে আরও তাপ দেই, তাহলে সেটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প আরও তাপ গ্রহণ করে উচ্চতর তাপমাত্রায় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে। তাহলে ইএফ রেখাটি শুধুমাত্র বাষ্পীয় অবস্থা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবি রেখায় -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হচ্ছে, এবং বিসি রেখায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। সিডি রেখায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। ডি রেখায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হচ্ছে, এবং সবশেষে ইএফ রেখায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হচ্ছে। আমাদের পরবর্তী টপিক হলো সোডিয়াম ক্লোরাইডের শীতলীকরণের লেখচিত্র। সোডিয়াম ক্লোরাইডের শীতলীকরণের লেখচিত্রে আমরা দেখব উচ্চতর তাপমাত্রার সোডিয়াম ক্লোরাইডের তাপমাত্রা কমিয়ে সেটিকে শীতল করে নিয়ে আসছি আমরা। তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি গ্রাফে এক্স এক্সিসে আমরা নিয়েছি সময়, তাহলে কি এক্স অক্ষে আমরা নিয়েছি সময় অথবা টাইমকে, এবং ওয়াই অক্ষে আমরা নিয়েছি টেম্পারেচার অথবা তাপমাত্রাকে। শুরুতে এ বিন্দুতে সোডিয়াম ক্লোরাইড গ্যাসীয় অবস্থায় থাকবে, কারণ কোনো কিছুর তাপমাত্রা স্ফুটনাঙ্কের বেশি হলে সেটি বাষ্পীয় অথবা গ্যাসীয় অবস্থায় থাকবে। আমরা জেনে থাকব সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1465 ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড গ্যাসীয় অথবা বায়বীয় অবস্থায় থাকবে। তাহলে এই বিন্দুতে সোডিয়াম ক্লোরাইড অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকে, কারণ সেটি গ্রাফে আমরা দেখতে পাচ্ছি সেটি 1465 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি। পরবর্তীতে এবি রেখায় সেটি ধীরে ধীরে তাপ ত্যাগ করে তাপমাত্রা কমতে থাকছে। তাহলে কি হচ্ছে, এবি রেখাতে সেটি তাপ অপসারণ করে তাপমাত্রা কমতে থাকে, তাপ ত্যাগ করছে অথবা তাপ অপসারণ করে তাপমাত্রা কমতে থাকে। এই অবস্থায় কি এটি বাষ্পীয় অবস্থায় আছে, কিন্তু এটির তাপমাত্রা ধীরে ধীরে কমছে। তারপর বি বিন্দুতে আমরা বলেছি কি স্ফুটনাঙ্ক সোডিয়াম ক্লোরাইডের 1465। তাহলে এই বি সি রেখাটিতে সোডিয়াম ক্লোরাইড অবশ্যই তার অবস্থার পরিবর্তন করবে, কিন্তু কোনো তাপমাত্রা অপসারণ বা শোষণ কোনোটি করবে না। বিসি রেখায় তাহলে এটিতে একই সাথে তরল এবং বাষ্পীয় উভয় অবস্থায় দেখা যাবে। বিসি রেখাতে তরল এবং গ্যাসীয় উভয় অবস্থায় দেখা যাচ্ছে। তাহলে বিসি রেখাতে সোডিয়াম ক্লোরাইডের অবস্থার পরিবর্তন ঘটছে, এটিতে তাপমাত্রার কোনো অপসারণ বা তাপমাত্রার কোনো হ্রাস ঘটছে না। তাপের অপসারণ ঘটছে, কিন্তু তাপমাত্রার কোনো হ্রাস ঘটছে না। তাহলে গ্যাস এবং তরলের মধ্যে সাম্যাবস্থার সৃষ্টি হচ্ছে বিসি রেখায়, এবং সাম্যাবস্থার তাপমাত্রা স্থির থাকে। সাম্যাবস্থায় কী থাকে, তাপমাত্রা স্থির থাকে, কারণ এই সময় পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। সিডি রেখায় আমরা দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণভাবে তরল সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়ে গেছে। তাহলে ধীরে ধীরে কি হবে, সিডি রেখায় সম্পূর্ণ তরল অবস্থা হবে, এবং তাপ অপসারণ করলে এর তাপমাত্রা আরও হ্রাস পেতে থাকবে। তারপর ডি বিন্দুতে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডি বিন্দুতে
তরল এবং কঠিনের মধ্যে সাম্যাবস্থা শুরু হচ্ছে। তাহলে ডি বিন্দুতে কী হচ্ছে? তরল এবং কঠিনের মধ্যে সাম্যাবস্থা শুরু হচ্ছে। এই ডিই রেখায় একই সাথে কি তরল এবং কঠিন উভয় দশায় বা উভয় অবস্থায় দেখা যাবে, কারণ এই ডিই রেখায় তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রা অপরিবর্তিত থাকছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের অবস্থার পরিবর্তন সংঘটিত হচ্ছে। সবশেষে ডিই রেখায় আমরা শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইডের কঠিন অবস্থা দেখতে পারবো, কারণ ডিই রেখার তাপমাত্রা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কের তাপমাত্রার চাইতে কম। তাহলে ডিই রেখায় আমরা কি দেখতে পারবো? সোডিয়াম ক্লোরাইডের কঠিন অবস্থা দেখতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম এই বিন্দুতে সর্বপ্রথম সোডিয়াম ক্লোরাইড গ্যাসীয় অবস্থায় থাকে, কারণ সোডিয়াম ক্লোরাইডের তাপমাত্রা স্ফুটনাঙ্কের চাইতে বেশি হয়, সেটি 1465 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি। পরবর্তীতে ধীরে ধীরে এবি রেখায় তাপমাত্রা কমতে থাকে। বি বিন্দুটি হলো সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্কের তাপমাত্রার সমান। এই বিসি রেখাতে সোডিয়াম ক্লোরাইড একই সাথে গ্যাসীয় এবং তরল অবস্থায় থাকে, কারণ এ রেখাটিতে সোডিয়াম ক্লোরাইডের অবস্থার পরিবর্তন ঘটছে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না, তাপমাত্রা স্থির থাকছে। তার পরবর্তীতে সিডি রেখায় সম্পূর্ণ তরল সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে এবং তার তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস করছে আমরা। পরবর্তীতে ডি বিন্দুতে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কের তাপমাত্রায় পৌঁছাচ্ছে, যেই রেখাতে ডি রেখাতে একই সাথে তরল এবং কঠিন উভয় অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তারপর ই বিন্দুতে গিয়ে সেটি ধীরে ধীরে আরও তাপমাত্রা হ্রাস করে কঠিন সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। এটি হলো সোডিয়াম ক্লোরাইডের শীতলীকরণের লেখচিত্র। পরবর্তীতে আজকে আমাদের আরেকটি টপিক হলো পাতন। পাতন বলতে আমরা বুঝি ডিস্টিলেশন। পাতন হলো কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতি। তাহলে আমরা কি বুঝছি? পাতনে অবশ্যই একটি তরলকে শুরুতে বাষ্পীভবন করতে হবে, মানে তরলকে বাষ্পে পরিণত করতে হবে। তরলকে আমরা শুরুতে বাষ্পীয় অবস্থায় পরিবর্তন করব। তরলকে বাষ্পীয় অবস্থায় পরিবর্তন করতে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? তাপ প্রদান করতে হবে। পরবর্তীতে আমরা সেই বাষ্পটিকে ঘনীভবনের মাধ্যমে তাপ অপসারণ করে পুনরায় তরলে পরিণত করছি। তাপ অপসারণ করে উপরে তাপ প্রদান করার ঘটনাটি হলো বাষ্পীভবন এবং তাপ অপসারণ করার ঘটনাটি হলো ঘনীভবন। তাহলে ঘনীভবন এবং বাষ্পীভবনের দুটোর একটি স্টেপের পর আরেকটি স্টেপ যখন আমরা ঘটাচ্ছি, তখন আমরা উভয় স্টেপের যোগফলকে আমরা বলছি পাতন। তাহলে একই সাথে বাষ্পীভবন এবং পরবর্তীতে ঘনীভবনের যোগফলকে আমরা বলছি পাতন। তাহলে কোনো তরলকে তাপ প্রদানে শুরুতে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। তাহলে বাষ্পীভবন আমরা কাকে বলছি? কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরলকে বাষ্পে পরিণত করার পদ্ধতিকে আমরা বলছি বাষ্পীভবন। তাহলে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তরল থেকে বাষ্পে পরিণত করতে অবশ্যই কী করতে হবে? তাপ বৃদ্ধি করতে হবে। তাপ বৃদ্ধি করা মানে কি? তাপ প্রদান করা। তাহলে তাপ প্রদান করলে সেটি বাষ্পে পরিণত হবে। পরবর্তীতে ওই বাষ্পটাকে যদি আমরা তাপ অপসারণ করে শীতল করি তাহলে সেটি পুনরায় কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। তাহলে এই ঘটনাকে বলে ঘনীভবন। এই দুটির সংমিশ্রণই হলো পাতন। তাহলে আমরা বুঝতে পারলাম কি? ঘনীভবন হলো বাষ্প থেকে তাপ অপসারণের মাধ্যমে তরলে পরিণত করা। অবশ্যই বাষ্প থেকে কোনো কিছুকে তরলে পরিণত করতে কী করতে হবে? তাপমাত্রা কমাতে হবে। তাপমাত্রা কমাতে হলে কী করতে হবে? তাপ সেখান থেকে অপসারণ করতে হবে। তাহলে তাপ অপসারণ করে আমরা বাষ্প থেকে তরলে পরিণত করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাতন বলতে একই সাথে বাষ্পীভবন এবং ঘনীভবন দুটার মিশ্রণকেই বোঝায়। পরবর্তীতে আমরা জানব যে পাতন পদ্ধতি 5 শ্রেণীতে বিভক্ত। এটা আমরা পরবর্তী শ্রেণীতে জানব বিস্তারিত।
সেটি হলো সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, বাষ্পপাতন এবং নিম্নচাপ পাতন। আমাদের পরবর্তী টপিক হলো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন হলো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতন কাকে বলছি আমরা? যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। অর্থাৎ আমরা একটি কঠিন পদার্থকে তাপ প্রদান করছি, সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পীয় পদার্থে পরিণত হচ্ছে। তাহলে ঊর্ধ্বপাতনে অবশ্যই কি তাপ প্রদান করতে হবে এবং সেটি কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে। মাঝখানে যে আমাদের সাধারণভাবে আমাদের কঠিন থেকে তরলে হচ্ছিল, তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছিল, কিন্তু ঊর্ধ্বপাতনে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে। ঊর্ধ্বপাতনযোগ্য কঠিন পদার্থকে উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। যেসব পদার্থ ঊর্ধ্বপাতনযোগ্য মানে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় সেসব পদার্থকে আমরা বলছি উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদ্বায়ী পদার্থের উদাহরণের মধ্যে রয়েছে নিশাদল বা এটাকে আমরা বলতে পারি কি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ NH4+, এটি হলো কি অ্যামোনিয়াম আয়ন। এটি কি অ্যামোনিয়াম আয়ন, তাহলে নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি হলো NH4+ অ্যামোনিয়াম আয়ন, তার সাথে ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করেছে নিশাদল, যাকে আমরা আরেকটি নাম বলছি নিশাদল। তারপর রয়েছে কর্পূর। কর্পূর হলো C10H16O, কর্পূর C10H16O। তারপর রয়েছে ন্যাপথলিন, যাকে আমরা বলছি C10H8। C10H8 ন্যাপথলিনকে আমরা চাইলে এইভাবেও সংকেতে লিখতে পারি। ন্যাপথলিন হলো কি বেঞ্জিনের জাতক। এটাকে আমরা বলছি বেঞ্জিনের জাতক। এটা যদি আমরা দুটা বেঞ্জিন আট করে পরপর একই সাথে লাগাই তাহলে আমরা কি হচ্ছে C10H8, এটা হলো ন্যাপথলিনের সংকেত। কঠিন কার্বন ডাইঅক্সাইডও একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, একে শুষ্ক বরফও বলা হয়। তারপর আয়োডিন রয়েছে, তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড। এই 6টি উদাহরণ অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এমসিকিউ দেখব যে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদ্বায়ী পদার্থ বলো, এই ধরনের কোশ্চেন অনেক বেশি এসে থাকে। ঊর্ধ্বপাতনে পৃথকীকৃত বস্তুকে উৎক্ষেপ বা সাবলিমেট বলে। যেসব ঊর্ধ্বপাতনে পৃথকীকৃত বস্তুকে আমরা বলছি উৎক্ষেপ বা সাবলিমেট। তাহলে আমরা নিশাদল বা কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এই বস্তুগুলোকে বলছি সাবলিমেট। তারপর তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে যে কঠিন পদার্থকে আমরা তাপ প্রদান করলে সেটি সরাসরি বাষ্পীভূত পদার্থে পরিণত হচ্ছে। আবার যদি সেই বাষ্পীয় পদার্থকে শীতলীকরণ করি মানে তাপ অপসারণ করে নেই, তাহলে সেটি কি হবে, পুনরায় কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে। তাহলে উদ্বায়ী পদার্থগুলোকে যদি আমরা বাষ্পে পরিণত করি এবং সেটিকে যদি পরবর্তীতে শীতলীকরণ বা তাপ অপসারণ করি, সেটি পুনরায় কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে। পরবর্তীতে আমরা এখন ঊর্ধ্বপাতিত পদার্থ আয়োডিনের একটি লেখচিত্র নিয়ে আলোচনা করব যে এটি তাপ গ্রহণের লেখচিত্র কীরকম হয়ে থাকে। আমরা দেখতে পাবো যে এক্স অক্ষে আমরা নিয়েছি সময় এবং ওয়াই অক্ষে আমরা নিয়েছি তাপমাত্রাকে। শুরুতে আমরা জেনে আসছি যে আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। উদ্বায়ী পদার্থগুলো কি হয়, উদ্বায়ী পদার্থগুলোকে তাপ প্রদান করলে সেটি কঠিন থেকে সরাসরি গ্যাসে বা বায়বীয় পদার্থে পরিণত হয়। মাঝামাঝি কোনো তরল অবস্থা আমরা দেখতে পাই না। তাহলে যদি আমরা একটি আয়োডিনকে তাপ দেই তাহলে তার কি হবে, কোনো তরল অবস্থা দেখা যাবে না, সেটি সরাসরি গ্যাসে রূপান্তরিত হবে। তাহলে আমরা যদি ধরে নেই -20°C তাপমাত্রার আয়োডিনকে আমরা তাপ দিচ্ছি, তাপ দিতে দিতে সেটি 0°C তাপমাত্রায় বা একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেটি কঠিন থেকে তরলে না রূপান্তরিত হয়ে সরাসরি গ্যাসে রূপান্তরিত হওয়া শুরু করেছে। তাহলে এটা A থেকে B পর্যন্ত ধরে নিচ্ছি আয়োডিনের কঠিন অবস্থা।
তারপর বি থেকে সিতে আয়োডিনের অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু কোনো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে এই বিসি রেখাতে আমরা একই সাথে কি দেখতে পারবো, কঠিন এবং গ্যাসীয় অবস্থা। তাহলে বিসি রেখাতে আয়োডিনের একই সাথে দেখা যাবে কঠিন এবং গ্যাসীয় অবস্থা। তারপর সবশেষে সিডি রেখাতে আমরা দেখতে পারবো আয়োডিনের গ্যাসীয় অবস্থা শুধুমাত্র, যাতে যেখানে কি তাপমাত্রা যদি আমরা আরও তাপ প্রদান করি তাহলে কি ধীরে ধীরে তাপ বৃদ্ধি পাবে, কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না। তাহলে সরাসরি কি হচ্ছে, রূপান্তরে কঠিন আয়োডিনকে তাপ দিলে এটি সরাসরি বাষ্পে পরিণত হয়। স্থির তাপমাত্রা বলতে আমরা বিসি রেখাটিকে বলেছিলাম যে কি লেখচিত্রে বিসি রেখাটি অনুভূমিক বা সোজা রেখা, কারণ এক্ষেত্রে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। এই রেখাটি কি নির্দেশ করছে, আয়োডিন ঊর্ধ্বপাতন নির্দেশ করছে আয়োডিনের। এখানে তাপের ব্যবহারে কি হচ্ছে, এই পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, এই পর্যায়ে কঠিন আয়োডিন সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে। এরপর আমাদের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মেইন টপিকগুলো আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে শুরুতে আমরা আগের প্রথম ক্লাসে আমরা দেখে আসছি যে স্ফুটনাঙ্ক কাকে বলে। স্ফুটনাঙ্ক কাকে বলে, স্বাভাবিক চাপে বা এক অ্যাটমসফিয়ারে যে তাপমাত্রায় কোনো তরল গ্যাসে পরিণত হয়। তাহলে তরল কিসে পরিণত হচ্ছে, গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে। তরল পরিণত হচ্ছে গ্যাসীয় অবস্থায়, আর সেটি কি হচ্ছে, এক অ্যাটমসফিয়ার চাপে বা স্বাভাবিক চাপে। এই দুটি কথা আমাদের মনে রাখতে হবে, তরল গ্যাসে পরিণত হচ্ছে এবং এক অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে সেই তাপমাত্রাকে আমরা বলছি স্ফুটনাঙ্ক। তারপর যদি আমরা গলনাঙ্ক কাকে বলে এই কোশ্চেনটা দেখতে চাই, তাহলে এখানে কি হবে, স্বাভাবিক চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপে, এটাও সেম। সবসময় আমরা কি স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক সংজ্ঞাটায় আমরা বলবো এক বায়ুমণ্ডলীয় চাপে বা স্বাভাবিক চাপে বা এক অ্যাটমসফিয়ার চাপে। যে তাপমাত্রায় গলনাঙ্ক বলতে আমরা কি জানি, কঠিন থেকে তরলে পরিণত হয়। তাহলে এখানে মেইন কথা হলো কি, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে আর এক অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপে, তাকে আমরা বলছি, ওই তাপমাত্রাটাকে আমরা বলছি গলনাঙ্ক। তারপর যদি আমরা বলি নিঃসরণ কাকে বলে, সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপের কোনো স্থান থেকে নিম্নচাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটাই হলো নিঃসরণ। নিম্নচাপ অঞ্চলের এইখানে সজোরে কথাটা অ্যাড করে নিব, সজোরে বেরিয়ে আসা। তাহলে কি হবে, আমরা যেমন আমাদের বাসা বাড়িতে বডি স্প্রে দেখব, বডি স্প্রে থেকে যদি তোমরা কি দাও, একটা চাপ দাও, তাহলে আমরা দেখতে পারবো কি, ওর সরু ছিদ্রপথ রয়েছে, একটি সরু ছিদ্রপথ দিয়ে একটি গ্যাস বেরিয়ে আসছে। সেই গ্যাসটি কি হবে, বডি স্প্রের মধ্যে সেটি অনেক উচ্চ চাপের মধ্যে ছিল, কারণ কি ওখানে জায়গাটা অনেক কম সংকুচিত, ওখানে একটি উচ্চ চাপে ছিল। পরবর্তীতে যখন তোমরা চাপ দিয়েছো, তখন সে উচ্চ চাপের জায়গা থেকে সেটি নিম্নচাপের জায়গার দিকে কি বেরিয়ে আসছে, এই প্রক্রিয়াটাই হলো নিঃসরণ। তারপর ব্যাপন কি, ব্যাপন হলো কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া। তাহলে ব্যাপন কোনো কঠিন তরল বা গ্যাসীয়, ব্যাপনের ক্ষেত্রে কি পদার্থের তিন অবস্থায়, কঠিন তরল বা গ্যাসীয় তিনটি হতে পারে, সেটির স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে, তাকে বাইরে থেকে কোনো ফোর্স করতে হচ্ছে না, এবং সমভাবে মানে সমানভাবে, স্বতঃস্ফূর্ত মানে কি নিজে নিজে, এবং সমভাবে মানে কি সমানভাবে, পরিব্যাপ্ত মানে কি ছড়িয়ে পড়া। ব্যাপন বলতে আমরা বলবো কি ছড়িয়ে পড়া। যেমন আমরা কি বডি স্প্রেটাকে কী করেছিলাম, চাপ দিয়ে শুরুতে কি নিঃসরণ হয়ে সেটি বাইরে বেরিয়ে আসলো, পরবর্তীতে সেটি যে পুরো রুমে ছড়িয়ে যে আমাদের কি সুগন্ধযুক্ত হয়ে যায় রুমটা, সেখানে কি হচ্ছে, ব্যাপন সংঘটিত হচ্ছে। সেখানে আমাদের সেই বেরিয়ে আসা পারফিউমটা পুরা রুমে কি হচ্ছে, স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ছে, এই ঘটনাকে আমরা বলছি ব্যাপন। পরবর্তীতে আমরা আরেকটি কোশ্চেন, আজকে যে ক্লাসটিতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ঊর্ধ্বপাতন কি, এটাও বোর্ডে বারবার এসে থাকে। ঊর্ধ্বপাতন তাহলে কি আমরা জেনে আসছি যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটি সরাসরি যে গ্যাসে পরিণত হচ্ছে, তাহলে কি হচ্ছে, তরলে পরিণত না হয় সরাসরি গ্যাসে পরিণত হচ্ছে। আবার ঠান্ডা করলে বা তাপ অপসারণ করলে কঠিন থেকে বাষ্প থেকে কঠিনে পরিণত হচ্ছে, তাকে আমরা বলছি ঊর্ধ্বপাতন। পাতন কাকে বলছি, কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে কোনো তরলকে, তাহলে কাকে, কোনো তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করতে অবশ্যই তাপ প্রদান করতে হবে, তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে মানে তাপ অপসারণ করে বা ঘনীভবনের মাধ্যমে
তরলে পরিণত করার পদ্ধতিটাকে আমরা বলছি পাতন। তারপর আমাদের আরেকটা কোশ্চেন এসে থাকে, বাষ্পীভবন কাকে বলে? বাষ্পীভবন হলো কোনো কিছুকে কোনো একটি তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করা। তরলকে কী করে? তাপ প্রদান করে বাষ্পে পরিণত করা। তাহলে কি তাপ দিতে হবে, দিলেই সেটি তরল থেকে বাষ্পে পরিণত হবে, সেটি হলো বাষ্পীভবন। বাষ্পীভবন বলতে বোঝাচ্ছে, বাষ্পীভবন কথাটাতে কি বাষ্প কথাটা এসে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, মানে আমরা বাষ্পে পরিণত করছি। কাকে পরিণত করব? বাষ্পে, তরলকে বাষ্পে পরিণত করব। তারপরে আমরা ঘনীভবন। ঘনীভবন মানে কি? কোনো কিছু ঘনীভূত করা, মানে একসাথে যুক্ত করা। তাহলে অবশ্যই কি বাষ্পটা কি ছিল? দূরে দূরে ছিল, আমরা পড়ে আসছি প্রথম ক্লাসে কণার গতিতত্ত্বে। তাহলে বাষ্পটাকে আমরা যখন একসাথে সংগঠিত করছি, আরও কম জায়গার মধ্যে কম্প্রেস করে নিয়ে আসছি, তখন সেটি কি হচ্ছে, বাষ্প থেকে তরলটা, বাষ্প থেকে তাপ হ্রাস করে, বাষ্পটা তাপ হ্রাস করে তরলে পরিণত হচ্ছে, এটাকে আমরা বলছি ঘনীভবন। এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে বারবার আমাদের কমার্কের কোশ্চেনে বা জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে। এখন আমরা কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আমরা প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে বডি স্প্রেতে ব্যাপন বা নিঃসরণ কোনটি আগে হয়? আমি অনেকবার ক্লাসে এই কথাটি বলে আসছি যে আমরা শুরুতে দেখতে পাচ্ছি কি বডি স্প্রে যখন আমরা চাপ দিচ্ছি, তাহলে বডি স্প্রেতে চাপ দিলে শুরুতে কি হচ্ছে, সরু ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসছে। একটা বডি স্প্রেতে যখন আমরা এটা যদি আমরা একটা বডি স্প্রে ধরি, বডি স্প্রে এখানে একটা আমরা এই জায়গাটায় দেখলাম একটা চাপ দিলাম, তাহলে এখানে একটা চাপ দিলে কি এদিক দিয়ে গ্যাস বেরিয়ে আসছে। তাহলে এই সরু ছিদ্রপথ দিয়ে যে বেরিয়ে আসছে, তাহলে শুরুতে কি ঘটনা ঘটছে? নিঃসরণ। কারণ কি বডি স্প্রেতে শুরুতে আমরা যখন চাপ দিচ্ছি তখন নিঃসরণ ঘটনাটি ঘটছে। আমরা জানি কি নিঃসরণে চাপের প্রভাব রয়েছে। নিঃসরণে কিসের প্রভাব রয়েছে? চাপের প্রভাব রয়েছে, প্রভাব আছে। বডি স্প্রের ভিতরে কি ছিল? এরা অনেক বেশি পরিমাণ উচ্চচাপে ছিল। উচ্চচাপের থেকে যখন আমরা এটাকে চাপ দিয়ে বাইরে বের করে দিলাম, তখন তারা কি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলে আসলো। তাহলে বডি স্প্রেতে শুরুতে যে ঘটনাটি ঘটে সেটি হলো নিঃসরণ। তাহলে বডি স্প্রেতে সুগন্ধিযুক্ত দ্রব্যসমূহ উচ্চচাপে তরল অবস্থায় থাকে। এখানে উচ্চচাপে কিন্তু এটাকে কিন্তু ভিতরে কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে না, বডি স্প্রের ভিতরে এটা উচ্চচাপে তরল অবস্থায় থাকছে। উচ্চচাপে কীভাবে থাকে? আমরা ঝাঁকায়, যখন আমরা একটা বডি স্প্রে ঝাঁকায় দেখব, তখন কিন্তু তরলের মতো কি একটা শব্দ হবে, তাই না? তাহলে উচ্চচাপে এটি কি থাকে? তরল অবস্থায় থাকে, সুগন্ধযুক্ত বস্তুটা অবস্থায় থাকে। পরবর্তীতে আমরা যখন চাপ দিচ্ছি তখন আমরা কি, অর্থাৎ বডি স্প্রের ভেতরে চাপ বাইরের চাপের তুলনায় অনেক বেশি, কারণ কি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওরা আবদ্ধ আছে, ভিতরের চাপ কি বাইরের চাপের তুলনায় অনেক বেশি। বডি স্প্রে বাটনে যখন আমরা চাপ দিচ্ছি তখন ওই ছিদ্রপথ দিয়ে তারা উচ্চ চাপের স্থান থেকে কম চাপের অঞ্চলের দিকে বেরিয়ে আসছে। তারপর যখন কম চাপের অঞ্চলে, মনে করো এই পুরা এটা একটা রুম, এই রুমে চারপাশে এই রুমে আমরা দিলাম, শুরুতেও বেরিয়ে আসলো এই জায়গায়, বেরিয়ে এসে ধীরে ধীরে কী হবে, ধীরে ধীরে পুরা রুমে ছড়িয়ে যাবে। পুরা রুমে ছড়িয়ে যাওয়ার এই ঘটনাকে আমরা কি বলছি? পুরা রুমে যখন ছড়িয়ে যাচ্ছে, সে নিজে নিজে ছড়িয়ে যাচ্ছে, তাকে কোনো কিছু দিয়ে ফোর্স করতে হচ্ছে না এবং সমানভাবে ছড়িয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি ব্যাপন। তাহলে আমরা বুঝতে পারলাম বডি স্প্রেতে শুরুতে কী হয়? শুরুতে হয় নিঃসরণ, শুরুতে নিঃসরণ হয় এবং পরবর্তী যে ঘটনা ঘটে সেটি হলো ব্যাপন। আচ্ছা, তাহলে তার পরবর্তী কোশ্চেনটি হলো অ্যামোনিয়াম, এটার নাম কি? এটার নাম হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া এটা, এবং এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হলো অ্যামোনিয়া এবং এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের কোশ্চেন হলো অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি এবং কেন? আমরা জানি যে এই কোশ্চেনটি অ্যান্সার করার জন্য শুরুতে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন আমরা জানি কি নাইট্রোজেনের ভর সংখ্যা হলো, নাইট্রোজেনের ভর সংখ্যা হলো 14 এবং হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 1। তাহলে অ্যামোনিয়ার তাহলে ভর সংখ্যা কত হবে, বা অ্যামোনিয়ার আণবিক ভর কত হবে? অ্যামোনিয়ার আণবিক ভর হবে 14 প্লাস হাইড্রোজেন আছে 3টি, তাহলে মোট হলো 17। তারপর আমরা দেখছি যে এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের আমরা জানি ভর সংখ্যা হলো 35.5 বা 35.5। তাহলে HCl এর ক্ষেত্রে কী হবে? HCl এর হাইড্রোজেনের 1 এবং ক্লোরিনের 35.5, তাহলে সব মিলে হচ্ছে 36.5। আমরা ব্যাপনের
যখন টপিকটি নিয়ে আলোচনা করেছি তখন আমরা দেখেছি ব্যাপনে গ্রাহামের সূত্র বলে একটি টার্ম ছিল। গ্রাহামের সূত্র অনুসারে আমরা কি জানি? গ্রাহামের সূত্র অনুসারে আমরা জানি, গ্রাহামের সূত্র অনুযায়ী আমরা কি জানতাম, যে কোনো গ্যাসের ব্যাপন তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যদি ব্যাপনকে আমরা আর দ্বারা ডিনোট করি বা আর দ্বারা ধরে নেই, তাহলে আর সমানুপাতিক কি 1/√ρ অথবা ডি। এই রো বলতে আমরা কি বোঝাচ্ছি? ঘনত্ব। এখন আমরা আবার জেনে থাকবো কি, রো ইকুয়াল m/v ঘনত্বের সংজ্ঞা থেকে, যে একক আয়তনের কোনো বস্তুর ভরকে তার ঘনত্ব বলে। তাহলে আমরা যদি আয়তনটাকে আমরা যদি কনস্ট্যান্ট ধরে নেই, তাহলে আমরা বলতে পারি কি, রো সমানুপাতিক m। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর সমানুপাতিক 1/√m। তাহলে কি আর কিসের সমানুপাতিক হচ্ছে? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে। আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে ব্যাপন হার। এখানে আমাদের আর দ্বারা বোঝাচ্ছে ব্যাপন হার। তাহলে আমরা বলতে পারি কি, এখানে যার আণবিক ভর যত কি হবে, কম হবে, তার ব্যাপন তত বেশি হবে। যার আণবিক ভর যত কম হবে তার ব্যাপন তত বেশি হবে। তাহলে অবশ্যই কি, NH3 যেহেতু আণবিক ভর কম, তাহলে এর ব্যাপন কি হবে? HCl এর চাইতে বেশি হবে। তাহলে আমরা বলতে পারবো, এই কোশ্চেনটা আমরা যখন লিখব তখন কিভাবে লিখব? NH3 এবং HCl এর মধ্যে NH3 এর ব্যাপন হার বেশি। এর কারণ হলো, গ্রাহামের সূত্র অনুযায়ী আমরা জানি যে কোনো গ্যাসের ব্যাপন হার নির্ভর করে তার আণবিক ভর অথবা ঘনত্বের উপর। আমরা গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী জানি ব্যাপন হার কোনো গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক অথবা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। NH3 এর আণবিক ভর আমরা এইভাবে বলে দিব যে 17 এবং HCl এর আণবিক ভর 36.5। তারপর আমরা এইভাবে শেষে লিখে দিব। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটা হলো, মোমবাতি প্রজ্বলনকালে কত ধরনের পরিবর্তন সংঘটিত হয় সেটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা মোম যখন থাকে, মোমে দুই ধরনের, এটা মনে করো একটি মোমে আগুন জ্বলছে। তাহলে আমরা শুরুতে জানবো যে মোমের প্রজ্বলনকালে দুই ধরনের পরিবর্তনই ঘটে। দুই ধরনের পরিবর্তনই ঘটে। দুই ধরনের পরিবর্তন বলতে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন, উভয় ধরনের পরিবর্তনই ঘটে। রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন উভয় ধরনের পরিবর্তনই সংঘটিত হয় মোম প্রজ্বলনকালে। আমরা জেনে থাকবো যে মোমবাতি হলো বা মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রণ। মোমবাতি বা মোম কিসের মিশ্রণ? হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বন বলতে বোঝায় হাইড্রোজেন এবং কার্বন বলতে তো কার্বনই। তাহলে হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণকেই আমরা বলছি হাইড্রোকার্বন। তাহলে মোম কি? মোম একটি হাইড্রোকার্বনের মিশ্রণ। তাহলে মোমের প্রজ্বলনকালে দুই ধরনের পরিবর্তনই আমরা দেখতে পাচ্ছি, রাসায়নিক এবং ভৌত পরিবর্তন। যখন একটি মোমবাতি আমরা জ্বালাই তখন শুরুতে কি হচ্ছে? শুরুতে মোমের এই কঠিন অবস্থা থেকে গলায় এদিক দিয়ে বেয়ে কি মোমের তরল অবস্থা, মোম তরল দশা প্রাপ্ত হয়। তাহলে এটা কি ভৌত অবস্থার পরিবর্তন। এখানে একই সাথে কি কঠিন থাকছে, তার পরবর্তীতে তাপ প্রদান করে সেটি কি হচ্ছে? তরল হচ্ছে। তরল থেকে আবার তাপ প্রদান করে কি হচ্ছে? বাষ্প হচ্ছে। তাহলে একই সাথে কি মোমের গলনে তিন ধরনের অবস্থায় দেখতে পাচ্ছি, কঠিন, তরল এবং বাষ্প। এবং তারপর সেই বাষ্পীয় মোমটি বা মোম আমাদের বায়ুতে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের সাথে রিয়াকশন করে আমাদের বায়ুতে কি আছে? আমাদের বায়ুতে অবশ্যই অক্সিজেন রয়েছে। সেই অক্সিজেনের সাথে কি কোনটি রিয়াকশন করছে? মোম রিয়াকশন করছে। মোম রিয়াকশন করে কি তৈরি করবে? অবশ্যই মোম রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, জলীয় বাষ্প তৈরি হবে। তাহলে শুরুতে কি তৈরি হচ্ছে? মোম যখন বায়ুর অক্সিজেনের সাথে রিয়াকশন করছে, জলীয় বাষ্প তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তারপর সাথে তাপ এবং
আলো তৈরি হচ্ছে। কারণ কি আমাদের এই রিয়াকশনের কারণে আমরা কি পাচ্ছি, মোমটা আমরা কি প্রজ্বলন করতে দেখি, আলো জ্বলতে দেখি। এবং আমরা যদি মোমের কাছে হাত দিই তখন আমরা কি দেখব, একটা আমরা তাপ অনুভূত হবে, আমাদের তাপ অনুভূত হবে। তাহলে মোম যখন অক্সিজেনের সাথে রিয়াকশন করছে তখন একই সাথে কি জলীয় বাষ্প তৈরি হচ্ছে, একই সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাপ এবং আলো তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতে পারলাম কি মোমের প্রজ্বলনকালে দুই ধরনের পরিবর্তনই সংঘটিত হচ্ছে। সেটি একটি হলো রাসায়নিক পরিবর্তন, আরেকটি হলো ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কোনটি? মোমের অবস্থার পরিবর্তন, কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি? সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থে পরিবর্তন। যেমন কি মোম অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ এবং আলো তৈরি করছে। আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা 9, 10 এবং এসএসসির জন্য একটি একাডেমি প্রোগ্রাম রান করছি। সেই প্রোগ্রামে তোমরা নিম্নোক্ত সুবিধাগুলো পেয়ে থাকবে। যেমন আমরা কি কম্প্রিহেন্সিভ ক্লাস নোট দেওয়ার চেষ্টা করব। আমরা 24/7 হোয়াটসঅ্যাপে ডাউট সলভিং করার ট্রাই করব এবং তোমাদের কি ডেইলি মক টেস্ট থাকবে আমরা যেই টপিকটি পড়াবো সেই টপিকটির উপরে, এবং একটি উইকলি এক্সাম এবং তোমাদের কি অ্যাসেসমেন্ট থাকবে। তারপর আমরা এই টপিকগুলো যে অ্যাডভান্স লার্নিং, তোমরা যে আরও বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চাও সেগুলো তোমাদেরকে জানানোর ট্রাই করব। এবং আমাদের এখানে বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন দুই ধরনের স্টুডেন্টরাই আমাদের প্রোগ্রামের সাথে জয়েন করতে পারবে। আমাদের লোকেশন হলো রূপনগর আবাসিক, হাউস 35, রোড 13 এবং ফ্ল্যাট হলো 3B। তোমরা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ডেমো ক্লাস অফলাইনে করে যেতে পারবা। আমরা আশা করছি যে তোমরা ডেমো ক্লাস করে আমাদের সাথে জয়েন করবে। আসসালামু আলাইকুম।